আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম শাওন, ইলেকট্রনিক্স টেকনোলজি চতুর্থ পর্ব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শ্রদ্ধেয় মেহেদী ভাই বিগত ক্লাসগুলো নিয়েছিল এই বিষয়ের। তো অ্যাডমিন প্যানেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই ক্লাসগুলো আমার নেওয়ার দায়িত্ব পড়েছে। আমি চেষ্টা করব যথাযথভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের বিষয় হচ্ছে চ্যাপ্টার 3, ওহমের সূত্রের ধারণা। তো আজকে আমরা যে 5টা টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো প্রথমে দেখে নেই। টপিকস নাম্বার 1-এ রয়েছে ওহমের সূত্র, নাম্বার 2-তে রয়েছে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক, নাম্বার 3-তে রয়েছে ওহমের সূত্রের সীমাবদ্ধতাসমূহ, নাম্বার 4-এ রয়েছে ওহমের সূত্রের ব্যবহার, নাম্বার 5-এ রয়েছে ওহমের সূত্রের সাথে সম্পর্কযুক্ত গাণিতিক সমস্যাবলী। তো চলো সরাসরি আমরা এবার যে 5টা টপিকস নিয়ে আলোচনা করব সেগুলোতে চলে যাই। টপিকস নাম্বার 1-এ আমাদের রয়েছে ওহমের সূত্র। তো ওহমের সূত্র পড়ার আগে এই বিষয়ে কিছু কথা বলে নেই। ওহমের সূত্রটি হচ্ছে মূলত তড়িৎ প্রকৌশল জগতের সবথেকে আদি একটি সূত্র। এই সূত্রের আবিষ্কারের পর থেকেই মূলত তড়িৎ প্রকৌশলের বিকাশ হয়েছে। তাই এই সূত্রটিকে বলা হয় মাদার অফ অল লস, অর্থাৎ সকল সূত্রের মাতা বলা হয় এই সূত্রটিকে। তো চলো দেখা যাক এই সূত্রটি কী। বিজ্ঞানী ওহম এই সূত্রটি আবিষ্কার করেছে, তাই এর নাম দেওয়া হয়েছে ওহমের সূত্র। ওহমের সূত্রটি এবার দেখে নেওয়া যাক। কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। আমি আরেকবার বলছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। আমরা টপিকস নাম্বার 2-তে এই সূত্রের ব্যাখ্যাটি পড়ব। তো চলো দেখে নেওয়া যাক সাধারণভাবে আসলে এই সূত্রটি কী। ধরে নিলাম এটা একটা পরিবাহী তার। তো ওহম বলতেছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ এই পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে তা এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এই প্রান্তের যে ভোল্টেজটা রয়েছে এবং এই প্রান্তের যে ভোল্টেজটা রয়েছে তাদের যে পার্থক্য রয়েছে তার সমানুপাতিক হবে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটি। তো এখানে একটি শর্ত রয়েছে যে এখানে আমরা বলে দিয়েছি যে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট, অর্থাৎ সুষম উষ্ণতা বলতে এখানে মূলত স্থির তাপমাত্রাকে বোঝানো হয়েছে। তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না, যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কক্ষ তাপমাত্রা ধরে নেই। তো চলো টপিক নাম্বার 2-তে চলে যাওয়া যাক। টপিকস নাম্বার 2-তে আমরা রেখেছি কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক, অথবা আই, বি ও আর এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, ভোল্টেজকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা মূলত হচ্ছে ওহমের সূত্রের যে গাণিতিক ব্যাখ্যা রয়েছে সেটাকেই এখানে বলা হয়েছে। তো প্রথমে আমরা সূত্রটি আরেকবার দেখে নেই যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক যখন তাপমাত্রা স্থির থাকে। এটা হচ্ছে সূত্রটা। তো এই সূত্র অনুযায়ী আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি এবং সেটাকে গাণিতিক নাম দিই। প্রথমেই বলা হয়েছে কোনো পরিবাহীতে প্রবাহিত কারেন্ট। তো আমরা একটা পরিবাহী নিলাম, ধরো এটা একটা পরিবাহী, সম্পূর্ণ একটা পরিবাহী। এই পরিবাহীর এর ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত কারেন্ট, এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটার নাম দিলাম আই। এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ দুইটা প্রান্ত ধরে নিলাম, এটা এ প্রান্ত এবং এটা বি প্রান্ত, এবং এ প্রান্তের ভোল্টেজকে ধরে নিয়েছি বি এ এবং বি প্রান্তের ভোল্টেজকে ধরে নিলাম বিবি। আচ্ছা, তো ওহমের সূত্র অনুযায়ী আমরা ওহমের যে সূত্রটা আছে এর গাণিতিক রূপ লেখার চেষ্টা করি। ওহমের সূত্র অনুযায়ী ওহম বলেছে যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ এর ভিতর দিয়ে কী কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেই আইটাকে এখানে লিখলাম। সমানুপাতিক কি, এর দুই প্রান্তের বিভব পার্থক্য বি এ মাইনাস এই বিবি। ঠিক আছে, আমরা মূলত এখানে ওহমের যে সূত্রটা আছে তার গাণিতিক রূপ লিখলাম, আই সমানুপাতিক বি এ মাইনাস বিবি। এখানে
বিএ মাইনাস বিবিটা আসলে কি? এটাকে বিএ মাইনাস বিবিকে বি বলা হয়। কেন বলা হয় দেখো, এই প্রান্তে একটা ভোল্টেজ, এই প্রান্তে একটা ভোল্টেজ, এই দুই প্রান্তের যে ভোল্টেজের বিয়োগফল আছে সেটা হবে মূলত বি, মানে এই পরিবাহীর ভিতর দিয়ে যে ভোল্টেজটা প্রবাহিত হচ্ছে সেটাই হলো বি। তার মানে বিএ মাইনাস বিবি সমান সমান বি। এই যে এটা আমরা লিখে নিছি, বিএ মাইনাস বিবি সমান সমান যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি আই সমানুপাতিক বি। এটার মান যদি বি হয় তাহলে লেখা যায় আই সমানুপাতিক বি। আচ্ছা, এরপর আমরা কাজ করেছি কি পরবর্তী লাইনে দেখো, এই পাশে বি ছিল, এই পাশে আই ছিল, আমরা বিটাকে এখন এই পাশে নিয়ে এসেছি এবং আইটাকে এই পাশে নিয়ে এসেছি, যাকে বলা হয় পক্ষান্তর। এই যে আমি সাইড নোট দিয়ে দিয়েছি পক্ষান্তর করে। আচ্ছা, তারপরের লাইনে আমরা লিখেছি বি সমান সমান আই আর। আচ্ছা, এটা কীভাবে লিখলাম সেটা এখন দেখা যাক। এখানে ছিল বি সমানুপাতিক আই আর, এখানে লিখছি বি সমান সমান আই আর। সমানুপাতিক আর সমান দুইটা জিনিস খেয়াল রেখো। একটা জিনিস খেয়াল রাখবা যে যখন কোনো সমানুপাতিককে উঠিয়ে আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে একটা ধ্রুবক ধরে নিতে হয়, যে কোনো একটা ধ্রুবক ধরে নিতে হয়। কথাটা আমি আবার বলছি, যে কোনো সমীকরণে যখন সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে তারপরের লাইনে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান সমান চিহ্ন ব্যবহার করা হয় তখন সেটাখানে একটি ধ্রুবক ধরে নিতে হয়। এইখানে আমরা আর নামক একটা ধ্রুবক ধরা হয়েছে, যে আমি সাইড নোট দিয়েছি এখানে আর একটি ধ্রুবক। এখানে আরটা আসলে কি? আর হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে কোনো পদার্থের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহ হয় তার যে ওই পদার্থ যে বাধা দেওয়ার ধর্ম আছে তাকে রেজিস্ট্যান্স বলা হয়। এই যে আমরা এখানে একটা পরিবাহী নিছি, এই পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্টটা প্রবাহিত হবে তখন অবশ্যই এই পরিবাহীর ধর্ম অনুযায়ী সে একটা বাধা প্রদান করবে। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স, আর একে বলা হয় আর। এই আর এর মানটা মূলত অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। এই প্যারামিটারগুলো হচ্ছে মূলত পরিবাহীর দৈর্ঘ্য, তারপরে পরিবাহীর যে প্রচ্ছদের ক্ষেত্রফল আছে সেটা, তারপরে তাপমাত্রা, এরকম আরও অনেকগুলো প্যারামিটারের উপরে এই আর এর মানটা নির্ভর করে। সেক্ষেত্রে এই লাইনটা আমি আবারও বলে দিচ্ছি, যখন কোনো সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করব সেখানে একটি ধ্রুবক ব্যবহার করতে হয়, আর এই লাইনে আমরা আর নামক একটা ধ্রুবক ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি বি সমান সমান আই আর। এখন আমরা এর পরবর্তী লাইনে কাজ করেছি কি, এই আই আরটাকে এই পাশে নিয়ে এসে পড়ছি এবং বিটাকে এই পাশে নিয়ে এসে পড়ছি। এটা হচ্ছে পক্ষান্তর করে, আমি সাইড নোট দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন যদি আমাদের আই এর মান বের করতে হয় তাহলে কি করতে হবে দেখো, যেটা বের করতে হবে সেটা এই পাশে রাখলাম, সেটা বাম পাশে রাখলাম, সমান সমান এই আরটা এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, সেটাই লিখছি আই সমান সমান বি ভাই আর। আচ্ছা, এখান থেকে এখন যদি আমার আই এর মান না বের করতে হয়, আর এর মান বের করতে হয় সেক্ষেত্রে কী করা যায় দেখো, এই সেম জিনিস, যেটা বের করতে হবে সেটা বাম পাশে রাখলাম, আরটা এই পাশে রাখলাম, আর আইটা এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু বি বাই আই। এখান থেকে আমরা তিনটা সূত্র পেলাম। সূত্র নাম্বার 1 হচ্ছে বি ইজ ইকুয়াল টু আই আর, সূত্র নাম্বার 2 হচ্ছে এই যে সূত্র নাম্বার 2 আই ইজ ইকুয়াল টু বি বাই আর, এবং সূত্র নাম্বার 3 হচ্ছে আর ইজ ইকুয়াল টু বি বাই আই। এই তিনটা সূত্র তোমরা নোট করে নিবা। আমরা যখন ম্যাথামেটিক্যাল সমস্যাগুলো সমাধান করবো এই অধ্যায়ের, সেক্ষেত্রে এই তিনটা সূত্র অবশ্যই আমাদের লাগবে। তো আশা করি মোটামুটি যে ওহমের সূত্রের যে গাণিতিক প্রমাণটা আছে সেটা সবাই বুঝে গেছো। তোমরা 2-4 বার বাসায় প্র্যাকটিস করলেই পেয়ে যাবা। আচ্ছা, এবার আমরা টপিক্স নাম্বার 3-তে চলে যাই। টপিক্স নাম্বার 3-তে আমাদের রয়েছে ওহমের সূত্রের সীমাবদ্ধতা সমূহ। আচ্ছা, ওহমের সূত্র যে আছে এটা আসলে সব জায়গায় প্রয়োগ করা যায় না, কিছু সীমাবদ্ধতা আছে। যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোই মূলত এখানে আলোচনা করা হয়েছে। 1 নাম্বার পয়েন্ট আছে তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়। অর্থাৎ আমরা প্রথমে কিন্তু বলে নিয়েছিলাম সূত্রের ভিতরে যে তাপমাত্রাকে স্থির রাখতে হবে। অর্থাৎ তাপমাত্রা যদি পরিবর্তন হয়, মানে কনস্ট্যান্ট না হয়, এটা যদি ওঠানামা করে সেই ক্ষেত্রে আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারবো না। অবশ্যই আমাদের তাপমাত্রাটা স্থির থাকতে হবে। তারপরে 2 নাম্বার পয়েন্টে রয়েছে এসি সার্কিটে ব্যবহার করা যায় না। অর্থাৎ যে সার্কিটগুলো এসি ভোল্টেজের উৎসের সাথে সংযুক্ত রয়েছে সেই সার্কিটগুলোতে আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারবো না। পয়েন্ট নাম্বার 3-তে রয়েছে যে সকল যন্ত্রসমূহের আউটপুট সরলরৈখিক নয় তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়, যেমন ডায়োড, ট্রানজিস্টর। অর্থাৎ যেই ডিভাইস বা যন্ত্রগুলোর আউটপুট এই যেরকম সরলরৈখিক হয় না তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। এই কিছু যন্ত্রের উদাহরণ হচ্ছে ডায়োড এবং ট্রানজিস্টর। ডায়োড এবং ট্রানজিস্টরের তোমার আউটপুটগুলো মূলত এরকম হয়, সরলরৈখিক হয় না, এটা আঁকাবাঁকা থাকে,
মানে সাইন ওয়েভ বলে, এটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবা। তারপরে 4 নাম্বার রয়েছে জটিল নেটওয়ার্কে এই সূত্র ব্যবহৃত হয় না। জটিল নেটওয়ার্কটা মূলত তোমরা যখন 4th সেমিস্টারের দিকে যাবা তখন এইটার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবা। আপাতত এটুকু জানো যে জটিল নেটওয়ার্কে ওহমের সূত্র ব্যবহার করা যায় না। 5 নাম্বার পয়েন্টে রয়েছে পরিবাহীর রোধের পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয়। অর্থাৎ পরিবাহীর যদি রোধ পরিবর্তন হয়, মানে আর এর মান পরিবর্তন হয়, তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার আমরা টপিক্স নাম্বার 4-এ চলে যাই। টপিক্স নাম্বার 4-এ আমরা দেখেছিলাম আলোচনা করব হচ্ছে ওহমের সূত্রের ব্যবহার। আসলে ওহমের সূত্রটা কোথায় ব্যবহার করা হয়? 1 নাম্বার রয়েছে ডিসি সার্কিটের সমাধানে ব্যবহার করা হয়। অর্থাৎ ডিসি সার্কিট সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করে থাকি। তারপর 2 নাম্বার আছে যে কোনো সরল বর্তনীর কারেন্ট হিসাব করতে ব্যবহৃত হয়। সরল বর্তনী হচ্ছে একদম সিম্পল যে বর্তনীগুলো, মানে সিম্পল যে সার্কিটগুলো আছে সেগুলোর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা হিসাব করার জন্য এটা ব্যবহার করা হয়। চলো এবার টপিক্স নাম্বার 5-এ আমরা চলে যাই। টপিক্স নাম্বার 5-এ আমরা রেখেছি ওহমের সূত্রের সাথে সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী। অর্থাৎ এই সূত্র রিলেটেড যে গাণিতিক সমস্যাবলীগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো সেগুলো সমাধান করার আগে আমরা 3টা সূত্র পাইছিলাম। সেই সূত্র 3টা হচ্ছে, আমি এখানে লিখছি, আমি লিখতে ভুলে গেছিলাম, দেখো কী কী পেয়েছিলাম। বি ইজ ইকুয়াল টু আই আর, এ হচ্ছে 1 নাম্বার সূত্রটা। তারপরে 2 নাম্বার সূত্রটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু বি বাই আর। আর 3 নাম্বার সূত্রটা পাইছিলাম আর ইজ ইকুয়াল টু বি বাই আই। মূলত এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এই 3টা সূত্র ব্যবহার করলেই সিম্পলি একদম এই ম্যাথগুলোর সমাধান চলে আসে। এই ম্যাথগুলো একদম ইজি, তবে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অর্ধবার্ষিক মিড টার্ম অথবা ফাইনালে এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই, একাধিক কোশ্চেনও থাকতে পারে ম্যাথামেটিক্যালি। আচ্ছা, চলো আমরা একটা ম্যাথ দেখে নিই। তো প্রথমে আমরা এর যে ম্যাথটা আছে সেটা পড়ে নিই। তারা বলতেছে যে 20 ওহম রেজিস্ট্যান্ট বিশিষ্ট একটি বৈদ্যুতিক টেস্টারে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়। আমি আবারও পড়ছি, 20 ওহম রেজিস্ট্যান্ট বিশিষ্ট, মানে রেজিস্ট্যান্সকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্ট বিশিষ্ট একটি বৈদ্যুতিক টেস্টারে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয় যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়, এবং ভোল্টেজ মানে সোর্স ভোল্টেজকে তো বি দ্বারা প্রকাশ, এটা জানোই। তো এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখে নেই। দেখো, দেওয়া আছে রেজিস্ট্যান্স অর্থাৎ আর সমান 20 ওহম, এই যে দেওয়া আছে, এবং ভোল্টেজ বি ইজ ইকুয়াল টু 120 ভোল্ট, এই যে 120 ভোল্ট, এবং আই সমান হোয়াট, মানে আমাদের বের করতে হবে আই এর মান কত। তো আমরা জানি, আমরা যে সূত্র পড়েছিলাম সেখানে আমরা জানি যে আই সমান বি বাই আর। সরাসরি জাস্ট তুমি বি এর মানটা আর এর মানটা বসায় ক্যালকুলেশন করলেই তোমার সমাধান চলে আসবে, একদম সিম্পল ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা সমস্যা নাম্বার 2-এ চলে যাই, দেখা যাক সেটা কি লেখা আছে। এখানে বলছে সমস্যা নাম্বার 2-এ আছে একটি বৈদ্যুতিক তাতালের মধ্য দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় যখন একে 230 ভোল্ট সরবরাহ দেওয়া হয়, তাহলে তাতালের রেজিস্ট্যান্স নির্ণয় করো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি বৈদ্যুতিক তাতালের মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টের সমান হচ্ছে আই, এটা তোমরা সবাই জানো, এবং যখন এতে 230 ভোল্ট সরবরাহ করা হয়, সোর্স ভোল্টেজ হচ্ছে বি, তাহলে রেজিস্ট্যান্স নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে আর নির্ণয় করতে বলা হয়েছে, রেজিস্ট্যান্স মানে আর। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি আই দেওয়া আছে, আই সমান হচ্ছে 2 এম্পিয়ার, এবং বি দেওয়া আছে, বি সমান হচ্ছে 230 ভোল্ট। আমাদের বের করতে হবে আর। আচ্ছা, আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর। এইখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করছি। তুমি যদি এটা না করে জাস্ট মনে করো সরাসরি আর সমান বি বাই আই লেখো তাও হবে, আর যদি এইভাবে লেখো তাও হবে। এই যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর, তারপরে কী করছি, এটা গুণ করছি, আর গুণন করছি, বি দিয়ে আইকে আর গুণন করছি, হচ্ছে আই আর হয়েছে, এবং বি এটার নিচে যেহেতু 1 আছে, বি দিয়ে 1 গুণ করলে বি হয়। এই যেহেতু আমাদের আর এর মানটা লাগবে সেক্ষেত্রে আরটা রেখে দিচ্ছি, আইটা এবার গুণ অবস্থায় আছে, এবার ভাগ হয়ে গেছে। এইভাবে না করে তুমি যদি সরাসরি সূত্র লেখো যে আমরা জানি আর ইজ ইকুয়াল টু বি বাই আই, তাও হবে, সমস্যা নেই। তারপর জাস্ট মানগুলো বসাই দিছি, বি এর মান এই যে 230টা বসাইছি, এবং আই এর মান 2 এটা বসাইছি। আমরা ক্যালকুলেশন করলে আসছে 115 ওহম, এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের মান। একদম সিম্পল ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারবা। তো আমরা আরেকটা সমস্যা দেখি।
আহ, এখানে বলা হয়েছে 80 ওহমের একটি রিলে ঠিকমতো কাজ করতে 1.5 এম্পিয়ার কারেন্ট দরকার। কী পরিমাণ ভোল্টেজ দিলে রিলেটে কী পরিমাণ ভোল্টেজ রিলেটে সরবরাহ করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে আর এর মান দিয়ে দিছে এবং আই এর মান দিয়ে দিছে, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং কারেন্টের মান দিয়ে দিছে। আমাদের বের করতে হবে সোর্স ভোল্টেজ, মানে কী পরিমাণ ভোল্টেজ আমাদেরকে সরবরাহ করতে হবে। তো এই যে আমরা জাস্ট দেখি এখানে কী কী দেওয়া আছে। দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 80 ওহম এবং আই ইজ ইকুয়াল টু 1.5 এম্পিয়ার। সো বি সমান সমান হোয়াট। তো আমরা সূত্র থেকে শিখছিলাম, 3টা সূত্র শিখছিলাম, তার মধ্যে একটা সূত্র হচ্ছে বি সমান সমান আই আর। জাস্ট আই এর মানটা আর আর এর মানটা বসে ক্যালকুলেশন মানে গুণ করে দিছি এবং আমাদের আনসার চলে আসছে। আনসার হচ্ছে 120 ভোল্ট, এইটুকুই জাস্ট। চলো আমরা আরেকটা সমস্যা দেখি। এই সমস্যাটা একটু সহজই, মানে ওগুলোর থেকে একটু ডিফারেন্স। এই সমস্যাটা হচ্ছে একটি বৈদ্যুতিক কেটলির নির্ধারিত ভোল্টেজ 230 ভোল্ট অথবা 250 ভোল্ট। বিষয়টা বুঝো, একটি বৈদ্যুতিক কেটলির নির্ধারিত ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট অথবা 250 ভোল্ট। তার মানে এই কেটলিতে তুমি 230 দিলেও সে চলবে, 250 দিলেও চলবে। যখন একে 250 ভোল্ট সরবরাহ করা হয় তখন এটি 6 এম্পিয়ার কারেন্ট নেয়। যদি একে 230 ভোল্টের সাথে সংযুক্ত করা হয় তবে এটি কী পরিমাণ কারেন্ট নেবে। মানে বলা হচ্ছে যে একটা বৈদ্যুতিক কেটলির সোর্স ভোল্টেজ হচ্ছে 230 থেকে 250, অর্থাৎ 230 দিলেও চলবে, 250 দিলেও চলবে। যখন একে 250 ভোল্ট সরবরাহ করব তখন এটি 6 এম্পিয়ার কারেন্ট নেয়, মানে এর ভিতরে 6 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। যদি একে 230 ভোল্টে সরবরাহ সংযুক্ত করা হয় তখন এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা সমাধান চলে যাই। প্রথমে আমরা দেওয়া আছে কী কী সেগুলো লিখে নিচ্ছি। দেওয়া আছে B1 সমান সমান 250 ভোল্ট এবং I1 সমান সমান 6 এম্পিয়ার, B2 সমান সমান 230 ভোল্ট এবং I2 সমান সমান হোয়াট। তো এখানে আমাদের কী কী দেওয়া আছে, B1 দেওয়া আছে, I1 দেওয়া আছে, B2 দেওয়া আছে, I2 নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আমাদের রেজিস্ট্যান্স দেওয়া নাই, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি আমরা না বের করতে পারি তাহলে কিন্তু আমরা I2 নির্ণয় করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের প্রথমে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এই যে এখানে আমি লিখে দিছি, প্রথমেই কেটলির রেজিস্ট্যান্স নির্ণয় করে নিতে হবে। রেজিস্ট্যান্সের সূত্র আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু B1/I1। যেহেতু এবং এখানে B1 এবং I1 এর মান দেওয়া আছে সরাসরি, তাহলে আমরা B1/I1 লিখলাম। এই যে B1 এর মান হচ্ছে 250 ভোল্ট, I1 এর মান হচ্ছে 6 এম্পিয়ার। ক্যালকুলেশন করলে আমাদের রেজিস্ট্যান্স আসলো 41.67 ওহম। এখন আমরা I1 এর মান বের করব। এখন I1 এর মান একদম ইজি, I2 এর মান বের করব। I2 এর মান বের করা একদম ইজি। I2 সূত্র লিখে দিলাম, I2 ইজ ইকুয়াল টু B2/R। এই যে মানে যেখানে আমরা জানতাম I সমান সমান B/R, এখানে মানে যেহেতু এখানে আমাদের মানে কি I2 বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের B2 লিখলাম। এই যে B2 এর মান 230 ভোল্ট, আর এর মান তো কমন পুরাটাই, মানে B1এও যেটা B2তেও সেটাই। এই যে আর এর মান কমন, আর এর যেটা বের করলাম সেটা লিখে দিলাম। ক্যালকুলেশন করলাম 5.52 এম্পিয়ার। জাস্ট সিম্পলি এরকমই ম্যাথগুলো মূলত হয়। তোমাদের একটু ডিফারেন্স আসতে পারে, যেখানে এরকম হতে পারে যে যেমন ধরো এখানে আয়ের মানটা এম্পিয়ার না দিয়ে মিলি এম্পিয়ারে দিল। মেহেদি ভাই তোমাদের অবশ্যই এগুলো করাইছে, মিলি এম্পিয়ার থেকে কীভাবে এম্পিয়ার নিতে হয়, তারপর আমি রেখে দিচ্ছি। ধরো এখানে আয়ের মান দিল কত 60 মিলি এম্পিয়ার। সেক্ষেত্রে তুমি কী করবা, এটাকে এম্পিয়ারে নিবা। এম্পিয়ারে কীভাবে নিবা, এই দেখো 60 যেহেতু মিলি এম্পিয়ার দিছে 10⁻³ জাস্ট মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ারে চলে আসলো। এটা এখন তোমার এম্পিয়ারে চলে আসছে। এরকম কি করতে পারে, তোমার রেজিস্ট্যান্সের মানও এরকম করতে পারে। যেমন আর এর মানটা সরাসরি ওহমে না দিয়া দিল তোমার হচ্ছে কত 10 কিলো ওহম, এরকম দিল 10 কিলো ওহম দিলে সেটাকে কীভাবে ওহমে নিবা, যেহেতু কিলো ওহম তার মানে এটা 10 দ্বারা 1000 দ্বারা গুণ হবে। এর গুণ করলে যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এর মান। ওকে, জাস্ট এরকমই দিবে। তারপরে মাঝে মাঝে এরকম করতে পারে যে মিলি এম্পিয়ার দিয়ে দিল বা কিলো ওহমে দিয়ে দিল, সেটাকে তুমি জাস্ট সাধারণ এর যে আদর্শ আছে একক আছে সেটাতে নিয়ে আসবা। যেমন যাই থাকুক কারেন্টের ক্ষেত্রে সেটাকে এম্পিয়ার নিয়ে আসবা, ভোল্টেজের ক্ষেত্রে যাই থাকুক সেটাকে ভোল্টেজে নিয়ে আসবা, কিলো ভোল্ট থাক মেগা ভোল্ট থাক সেটাকে ভোল্টেজে নিয়ে আসবা, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও যাই থাক সেটাকে ওহমে নিয়ে আসবা। এটুকুই জাস্ট সিম্পল ম্যাথ। তো উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, আশা করি সবারই হয়ে যাবে। তো আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্তই থাক, অধ্যায় মোটামুটি এখানে শেষ হয়ে যাওয়ার কথা।
তো দেখা যাক আমি কিছু বাড়ির কাজ দিছি, এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবা। বাড়ির কাজ প্রথমে রয়েছে ওহমের সূত্র কি, ওহমের সূত্রটি লিখো। 2 নাম্বার দিয়েছি প্রমাণ করে যে বি ইজ ইকুয়াল টু আই আর অথবা আই ইজ ইকুয়াল টু বি বাই আর, অর্থাৎ ওই যে আমরা যে ব্যাখ্যাটা বলছিলাম সেই ব্যাখ্যাটা। ওহমের সূত্রের ব্যবহার ও সীমাবদ্ধতা লেখো। একটি বৈদ্যুতিক বাল্বের রেজিস্ট্যান্স 0 হলে এটিকে 230 ভোল্ট প্রয়োগ করা হলে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, একটা ম্যাথ দিছি। এবং আরেকটা ম্যাথ দিছি কোনো বৈদ্যুতিক চার্জারের 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় 230 ভোল্ট প্রয়োগ করা হলে এর রেজিস্ট্যান্স কত। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখা দিয়ে অবশ্যই এই বাড়ির কাজগুলো করার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ।